আরে ভাই, এত অ্যাডভেঞ্চার তো আমি সারা জীবনেও করিনি, যতটা অ্যাডভেঞ্চার এই কয়েক ঘন্টার মধ্যে করলাম। সত্যি রে ভাই, অনেক হয়েছে ট্রেকিং ফ্যাকিং। আরে বিনয়, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। যদি তুই বলিস তাহলে ভাই শহরে যাওয়ার রাস্তাটা আমরা এখন খুঁজতে পারি। এত রাতে রাস্তা কোথায় খুঁজবো ভাই? একটা কাজ করা যাক, সকাল হওয়া পর্যন্ত এখানেই থেকে যাই, সকাল হলেই বেরিয়ে পড়বো। এই তো কথার মতো কথা। হ্যাঁ, আরে ভাই, এটা কিছুতেই পোঁতা যাচ্ছে না, তুই একটু দেখ না। মনে হচ্ছে এটা তলায় পাথর আছে, বুঝলি? ওটাকে বার করতে হবে। ভাই, এটা আবার কোনো কবরস্থান নয় তো? সত্যি না ভাই, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। চল নিজে নিজে জিনিসপত্র বেঁধে নি, চল। আসুন আসুন, চলুন। ওয়াও, আজকের দিনটা আমার জীবনের সবচাইতে খুশির দিন। এত দিন স্ট্রাগল করার পর আজকে আমি বলতে পারি যে এই সমস্ত এলাকা শুধুমাত্র আমার। অভিনন্দন সমর স্যার, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন, কেমন লাগছে এই জমিটা? শহর থেকে অনেকটা দূর বটে, আর আপনি এখানে কটেজ বানাতে চাইছেন? এখানে অনেক দূর পর্যন্ত আমরা চাষ করব, ফল আর সবজির, আর এর মাঝে আমরা গেস্ট হাউস বানাবো, ঘর বানাবো। এই এরিয়াটা শুনে মনে হচ্ছে ভীষণই নতুন। এখানে চাষ শুরু করার আগে এই জমিটার ইন্সপেকশন তো আমাদের করতেই হবে। তাহলে জসবির, তুমি কাল সন্ধেবেলায় তোমার 3 বন্ধুকে এখানেই নামিয়েছিলে, আর তারপর থেকে ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, ওরা বলেছিল যে সকাল 6টার সময় ওরা চলে আসবে। আমার ভীষণই চিন্তা হচ্ছে স্যার, কিন্তু ওরা যখন লেট করছিল স্যার, তখন প্রিন্সিপাল স্যারকে আমি ইনফর্ম করলাম। স্যার, স্যার আমি শুনেছি এটা খুব ভয়ঙ্কর এলাকা। এখানে লোক এলেই হারিয়ে যায় আর লুটপাটও খুব করা হয়। স্যার, ম্যাম কিন্তু ঠিক কথা বলছেন। তাই মার্কো আর দীপিকা, এই 2 গাইডকে আমি আপনার সঙ্গে পাঠাচ্ছি। এরা আপনাকে ওকে খুঁজে পেতে সাহায্য করবে। মার্কো আর দীপিকা, তোমরা তো এলাকাটা খুব ভালো করে চিনো, তাই না? হ্যাঁ স্যার, আমরা এই পুরো এলাকাটাই খুব ভালো করে চিনি। দ্যাটস গ্রেট। চলো তাহলে দেখে গিয়ে। ও নো, কি হলো? মাটিতে কোনো প্রবলেম? না, তেমন কোনো ব্যাপার না। তাহলে এই দেখো, মাটিতে কি পাওয়া গেল। ও মাই গড, এবার আমাদের কি করা উচিত? কি আর করব, সিআইডি ডক্টর সালুখেকে ফোন করব। হ্যালো, ডক্টর সালুখে?
স্যার আপনাদের সন্দেহ একদম ঠিক। ওই মাটিতে আমি মোট ২৬ জন লোকের ডিএনএ পেয়েছি। আপনি বলতে চাইছেন ওখানে ২৬ জনকে পুঁতে দেওয়া হয়েছিল? ওই জায়গাটা তো কোনো কবরস্থান বলে মনে হয় না। সেটাই তো, ঠিক সেই কারণেই কেসটা এত জটিল হয়ে যাচ্ছে। কারা ছিল এরা? আচ্ছা, এখানে বাঁদিকে আর ডান দিকে কি আছে? বাদিকে খাত আছে আর ডান দিকে একটা খালি জমি আছে। যদি কারোর হাইকিং করার থাকে তাহলে সে সিধে এই রাস্তা থেকেই যায়। এই দিকে? হ্যাঁ স্যার। স্যার, ওই লোকগুলো খাতে পড়ে যায়নি তো? আগে চলো গিয়ে তো দেখি, এসো। স্যার স্যার আইসক্রিম। হ্যাঁ স্যার, ওরা আইস বক্স করে আইসক্রিম আর জুস নিয়ে এসেছিল স্যার। তার মানে এখানেই কোথাও ওরা খাবার খেয়েছে। এটা কি? আইসক্রিমের কাপ, প্লেট। তার মানে হলো ওরা এখানে বসেই খাবার খেয়েছে। তার মানে হলো আশেপাশে কোথাও টেন্ট লাগিয়ে ওরা বিশ্রাম নিয়েছিল। এখানে আশেপাশে এমন জায়গা আছে যেখানে টেন্ট লাগানো যায়? ইয়েস স্যার, ওইদিকে। চলো গিয়ে দেখি। ভালো করেছেন যে আপনারা ডক্টর শালুকেকে ডেকে নিয়েছেন, না হলে কেউ জানতেই পারতো না যে এখানে ২৬ জনের লাশ পোঁতা আছে। স্যার, এই লাশগুলো কার হতে পারে আর এখানে কিভাবে এলো? এই ব্যাপারটা তো জমির মালিক আমাদের বলতে পারবে। হ্যালো অফিসার, কি হয়েছে? যদি কোনো সমস্যা থাকে তো আমায় বলতে পারতেন। সিআইডিকে ডাকা দরকার কি ছিল? যখন লাশের পাহাড় খুঁজে পাওয়া যায় তখন একজন দায়িত্বশীল নাগরিকের কাজই হলো সিআইডিকে খবর দেওয়া। লাশের পাহাড় কোথায়? আপনার জমির ভেতরে আমরা ২৬টা লাশ পেয়েছি। ২৬টা লাশ? এটা কি করে হতে পারে? নিশ্চয়ই আপনারা কোনো ভুল করছেন। কোনো ভুল হয়নি। আমরা মানুষের হাড়, দাঁত আর চুল পেয়েছি। কি জানি আরো কত কিছু পাওয়া যাবে এই জমির নিচ থেকে। এই যে ভাই, এদিকে নিয়ে এসো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই জমির তলায় ২৬টা লোকের লাশ রয়েছে। যদি একজন অপরাধী একটা লাশও পুঁততে চায় তাহলে সে ধরা পড়বে। এখানে কেউ ২৬টা লাশ পুঁতে দিয়েছে। কোনো অপরাধী লুকোনো যায় না ডক্টর সারিকা, আর এই অপরাধটারও পর্দাফাশ হয়েই গেল। পুরবী মজদুরদের নিয়ে যাও, ওদেরকে বলো ওদিকে খুঁড়তে। আপনারা ওদিকে চলুন। স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম কি, ভুল করেও ঘুষ দেওয়ার চেষ্টা আপনি করবেন না।
সিআইডিকে এত সহজে গলানো যাবে না। ব্যাপারটা সেটা নয় স্যার, আপনারা ভুল বুঝছেন। আসলে কি ব্যাপার? আমি এই জমিটার মালিক নই স্যার। তুমি না হলে কে মালিক? আমি জানি না স্যার। জানি না মানে? আমি আপনাকে বলছি স্যার, আসলে আমরা নির্জন আর অজানা জায়গার দখল নিয়ে থাকি, তারপর সেই জমি আমরা অন্য কাউকে বেচে দিই, নইলে সেখানে বাড়ি বা দোকানঘর করে দিই। হোয়াট? হ্যাঁ স্যার, আমি এটা জানতাম না স্যার যে এই জমিটা দখল নেবার পরে লাভের বদলে আমায় জেলের ঘানি টানতে হবে। স্যার, আমায় বাঁচিয়ে দিন স্যার। অপরাধী সাধারণত ধরা পড়ার পর দার্শনিক হয়ে যায়, অনেক রকম তত্ত্ব শোনাতে থাকে। তোমারটাও বেশ ভালো। না স্যার, এটা কোনো তত্ত্ব নয়, এটা সত্যি স্যার। আপনি জমির কাগজপত্র দেখুন, আপনি যে কোনো ভালো উকিলকে দেখিয়ে নিন, সেই বলবে এটা নকল কাগজপত্র স্যার। তোমার গল্পটা সত্যি হলেও তোমাকে তো জেলে যেতেই হবে। ম্যাডাম, এই দেখুন ম্যাডাম। কঙ্কাল স্যার, ওদিকে কিছু আছে? স্যার এই দেখো, আর একটা ব্যাগ। স্যার, হয়তো এরা পর্যটক, হয়তো ওই ব্যাগের ভেতরে কোনো আইডি টাইডি থাকতে ঠিক পারে। কথা, চেক করে দেখি। ব্যাগে তো কিছুই নেই, আইডি বা অন্য কোনো কাগজ। স্যার, এই দেখুন। স্যার, এই দেখুন কি বেরিয়েছে। এরকম তো নয় যে এখানে আগে কোনো বিল্ডিং ছিল, সেটাকে ভাঙার পর এটাকে কবর বানিয়ে দিয়েছে। হতেই পারে। জানি না কি কুক্ষণে আমি এই জমিটা দখল নিতে চেয়েছিলাম, একেবারে বরবাদ করে দিল আমায়। আপনারা দুজন আমাদের সঙ্গে ব্যুরোতে যাবেন, কিছু জানতে হবে। জমির জট পাকানোর জন্য তোমাদের দুজনকে গোল্ড মেডেল দেওয়া উচিত, গোল্ড মেডেল। জানি না তোমরা কটা জমি এভাবে বেআইনি ভাবে হাতিয়েছো, আর কটা লোকের জমি তোমরা বিক্রিও করেছো। মাফ করুন স্যার, ভুল হয়ে গেছে। এখন থেকে আমরা এইসব 2 নম্বরই কাজ একদমই করব না স্যার। আরে 2 নম্বরই কাজ তো তখনই করবে যখন জেল থেকে ছাড়া পাবে। আমরা আর কোনোদিন এরকম অন্যায় কাজ করব না। কাজ্জার ফার্মসের ব্যাপারে বলো, কার নামে ওই জমি বলো তাড়াতাড়ি। আমি সত্যি কথা বলছি স্যার, এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। যে জমিগুলো বেওয়ারিশ থাকে আমি তো শুধু সেগুলো দখল নিয়ে নিই। সে তুমি যা খুশি করো না কেন, তার আগে রেজিস্ট্রি অফিসে খবর নিয়েছিলে নিশ্চয়ই যে এই জমিটা কার নামে ছিল? করেছিলাম, কিন্তু রেজিস্ট্রি অফিসে কয়েক মাস আগে আগুন লেগে গেছিল,
আর সেই কারণে জমির সমস্ত ডকুমেন্ট পুড়ে যায়। হ্যাঁ স্যার, যবে আমি জানতে পারলাম যে এই জমির মালিক আদপে কেউ নেই, এমনকি এর পেপারসও কিছু নেই, তখনই আমি এটা দখল করতে চাইলাম। স্যার, এই হলো রেজিস্ট্রেশন অফিসের আগুন লাগার রিপোর্ট। আগুন লেগেছে 6 জুন 2003, আর আগুন লাগার কারণ হলো পেট্রোল। পেট্রোল? তার মানে স্যার এই আগুনটা জেনে বুঝে লাগানো হয়েছিল, জমির ইতিহাস মুছে ফেলার জন্য। হ্যাঁ পুরবি, জেনে শুনে আগুন লাগানো হয়েছিল। কারণ খুনি জানতো একদিন না একদিন মাটি থেকে কঙ্কালগুলো উঠে আসবে। এই জন্য ও নিজেকে বাঁচানোর জন্য ওই রাস্তা বেছে নেয়। ফেডরিক, এটা আমাদের আগে জেনে নিতে হবে যে যে কংক্রিটের কনস্ট্রাকশনটা পেয়েছি না, ওই ছাঁচে আগে কি বানানো হয়েছিল। ও মাই গড! কি হয়েছে স্যার? সারিকা, এই হাড়টা একটু মন দিয়ে দেখো। দেখে মনে হচ্ছে যেন এটাকে করাত দিয়ে অথবা চেন দিয়ে কাটার চেষ্টা করেছিল। স্যার, আমার তো মনে হয় খুনির মাথায় যথেষ্ট গন্ডগোল ছিল। কিছু কিছু লোকের মাথার স্কাল্পে তো আমি দাঁতের দাগও দেখেছি। এই দেখুন, যেন মনে হচ্ছে খুনি ওদের মাথাটাই চেবাতে চেয়েছিল। মাই গড! স্যার, এটা কোনো জঙ্গলি জানোয়ারের কাজ নয় তো? না রোহন, এটা কোনো জঙ্গলি জানোয়ারের কাজ হতে পারে না। কারণ জানোয়ার কাউকে খাবার পর তাকে মাটিতে পোঁতার চেষ্টা করে না। এই কাজটা কোনো মানুষেরই বটে। স্যার, ব্যাস এখন এটা জানা গেলেই হলো এদের মৃত্যু কখন হয়েছিল, তবে আমরা ওই খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো। জানা যাবে সারিকা, এটাও জানা যাবে ওই মাইক্রোস্কোপিক রেডিওগ্রাফির মাধ্যমে। মাইক্রোস্কোপিক রেডিওগ্রাফি? সরি স্যার, কিন্তু এটা কি? আমি কখনো শুনিনি এর ব্যাপারে। রোহন, এটা এমন একটা প্রসেস যার সাহায্যে আমরা জানতে পারবো যে যে মানুষটির মৃত্যু কবে হয়েছিল। আর এই দেখো, যে মানুষটার এই হাড়টা, তার মৃত্যু 7 থেকে 10 বছর আগে হয়েছিল। তার মানে 2003 থেকে 2006 সালের মধ্যে এই মানুষটির মৃত্যু হয়েছিল। আমাদেরকে এখন কত দূর যেতে হবে? কি হলো শ্রেয়া? স্যার, আমি কারো হাঁটার শব্দ পেলাম। কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না। স্যার, হয়তো মনের ভুল। এত রক্ত! এখানে যতগুলো কঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে কিছু লোক বিদেশি, যেমন এশিয়ান, ককেশিয়ান, আফ্রিকান ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্যার, এসব কিভাবে জানা যায়? পূর্বে মানুষের এই খুলি সবকিছু বলে দিতে পারে। ওর মাথার গঠন, ওর চোয়ালের গঠন, ওর নাকের হাড়ের অবস্থান, এই সবকিছু থেকে ওর রুটের ব্যাপারে জানতে পারা যায়। খুনিদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এটা জানতে হবে যে এরা কারা, এদের পরিচয় কি। অন্যদের কথা তো কিছু জানতে পারেনি, কিন্তু এই দুজন নিশ্চয়ই স্পোর্টসম্যান ছিল, রানার অথবা অ্যাথলেট। আচ্ছা, এদের পায়ের হাড়ের স্ট্রাকচার সাধারণ মানুষের থেকে আলাদা কি? হ্যাঁ, এদের পায়ের হাড়গুলো সাধারণ মানুষের পায়ের হাড় থেকে অনেক মজবুত, যেমন একজন অ্যাথলেটের হয়। স্যার? হ্যাঁ,
কি হলো? স্যার এই মেয়েটার জিনিসপত্র থেকে আমি কটা বীজ পেয়েছি। এটা কি ধরনের বীজ? নাগা জলকিয়া নামের একটা মশলা। এটা পৃথিবীর সব থেকে বেশি ঝাল মশলা। আর এটা এত ঝাল মশলা যে নর্মাল নুন বা লঙ্কার গুঁড়োর মতন খাওয়া হয় না। প্রায় 1000টা লঙ্কার মতন ঝাল রয়েছে এতটুকু মশলায়। নাগা ঝোলাকিয়া এই মশলা এইভাবে নিজের সঙ্গে নিয়ে ঘুরবে কেন? এই মেয়েটা কোনো রিসার্চ করছিল না তো? শ্রেয়া, এই রক্তের স্যাম্পেলগুলো নিয়ে নাও। প্রত্যেকটা ছেলেমেয়ের বাবা মায়ের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। স্যার, অনেক দেরি করে ফেলেছো তোমরা এখানে আসতে। চলো এবার ভালো ছেলে মেয়েদের মতো নিজেদের সমস্ত জিনিসপত্র আমাকে দিয়ে দাও। না দিলে কি করবি? হ্যাঁ, তাহলে তাহলে তোমার ছোট ছোট টুকরো করে কোন খালে ফেলে দেব কেউ জানতেও পারবে না। না না, প্লিজ আপনারা এরকম করবেন না। এই সিআইডি আরো কিছু চাই আপনাদের? এই, দাঁড়াও বলছি। পালালেই কিন্তু গুলি করব। দাঁড়াও বলছি। কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন স্যার। আমরা দুজন তো ছোটখাটো চোর স্যার। নিরীহ লোকেদের লুটপাট করিস, তারপর তাদের খুন করে পালিয়ে যাস। স্যার, আমরা ডাকাত, কিন্তু খুনি নই স্যার। আমরা কাউকে মারিনি স্যার। আচ্ছা তাহলে এই তিনজন কোথায়? কি করেছোটা কি এদের সাথে? কিচ্ছু করিনি আমরা, উল্টে এই তিনজন আমাদেরকে মেরেছিল। তাহলে ওই গাছে যে রক্ত লেগে আছে সেটা তোমার? ওই রক্ত তো এই ছেলেটা স্যার। মারামারির সময় ওর একটু চোট লেগে গিয়েছিল স্যার। কোন দিকে গেছে ওরা? ঝিলের দিকে স্যার, ঝিলের দিকে। ঝিলের দিকে? চল দেখা। আমি হোল্ড করছি। ওকে, তাড়াতাড়ি বলো। আগে হ্যাঁ, আমি 2003-এর কথা বলছি। আজ থেকে অনেক বছর আগে। মশলাটার নাম নাগা ঝোলাকিয়া। আর যতগুলো এরকম ক্ষেত আছে যেখানে নাগা ঝোলাকিয়া নামের এই ফসলটা ফলে, সেই সমস্ত জায়গায় এই মেয়েটির ছবি পাঠিয়ে দিন। আর হ্যাঁ, এগ্রিকালচার ইনস্টিটিউটেও। স্যার, আমরা যেই সব লোকের কঙ্কাল পেয়েছি সেই সব লোকেদের নিখোঁজ হওয়ার রিপোর্ট এখনো পাইনি। আর এদের মধ্যে কিছু লোক আবার বিদেশি। বুঝতে পারছি না তাদের বাড়ির লোক তাদের নিখোঁজ হওয়ার রিপোর্ট কোথায় লিখিয়েছিল। এটাও তো হতে পারে ফেডরিক, যে যখন এই ঘটনাটা ঘটেছে তখন ওদের বাড়ির লোক জানেই না। তখন ওরা হয়তো ইন্ডিয়াতেই ছিল না। কিন্তু এই কাজ্জার ফার্মস থেকেই আমরা জানতে পারবো যে পুরো চক্রান্তটা আসলে কি। স্যার, একটা বিষয় ভীষণ অদ্ভুত। কাজ্জার ফার্মে আশেপাশে দূর অবধি কোনো জন্তু জানোয়ার নেই। তাহলে ওই লোকগুলোকে কে মারতে পারে? ওদের মাংসর জন্য? স্যার, আবার কোনো আত্মা নরখাতক নয় তো? সে যেই হোক বা ফেডরিক, তোমার ওই আত্মাও যদি হয়, সে আমাদের হাত থেকে নিস্তার পাবে না। এই যে স্যার ঝিল। নিখিলা, শ্রেয়া, ঝিলের চারপাশটা তোমরা ভালো করে খুঁজে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার আমরা এখন যেতে পারি? তোমরা অবশ্যই যাবে, কিন্তু সোজা জেলে যাবে।
স্যার স্যার এই টাওয়েলটা পেয়েছি, এর মধ্যে রক্ত লেগে আছে। এটা নিশ্চয়ই যে ছেলেটার চোট লেগেছিল তারই হবে। খুব বেশি আঘাত লেগেছিল ওর, কিন্তু এই অবস্থায় রাতটা নিশ্চয়ই ও টেন্টেই কাটিয়েছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে কোথায় ওরা টেন্টটা পেতেছিল? এই তো সামনেই আছে। চলুন দেখান একটু। এই চল চল। এটাই সেই জায়গা। স্যার এই টেন্টটা তো আমাদের বন্ধুদের স্যার। এগুলো? এক মিনিট, তোমরা এখানেই দাঁড়াও। জুতো পড়ে আছে, টেন্টগুলো ভাঙা, জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। কি হয়েছিল এখানে? স্যার ওদের কিছু আবার হয়ে যায়নি তো? স্যার হতে পারে এখানে কোনো জীবজন্তু হামলা করেছে। কিন্তু স্যার এই এলাকাতে কোনো জঙ্গলি জন্তু জানোয়ার নেই তো। কোনো জন্তু যদি না থাকে তাহলে এগুলো এটা কি? তো অনেক রক্ত। এতে যদি তোমাদের কোনো রকম হাত থাকে তাহলে তোমাদের এমন অবস্থা হবে যা তোমরা ভাবতেও পারবে না। শ্রেয়া, এগুলোকে জেলে নিয়ে যাও, নিয়ে যাও। চলো চল। এখান থেকে কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। চলো দেখি এই চিহ্নটা কত দূর গেছে। এটা আবার কি? এক মিনিট, তোমরা এখানেই দাঁড়াও। স্যার মাটিটা খুব নরম লাগছে, মনে হচ্ছে রিসেন্ট এখানে খোঁড়াখুড়ি করা হয়েছে। কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। কঙ্কাল। নিখিল, জায়গাটা খুঁড়ে দেখতে হবে। কি হয়েছে এখানে? 1 2 3 4। জসবীর তো বলছিল ওর 3 জন বন্ধু নিখোঁজ।
আরেকটা কঙ্কাল তাহলে কার? হ্যাঁ স্যার, আমরা তিনজনকে খুঁজছিলাম, এখানে 4 নম্বরে চলে এলো। জসবীর, তোমার 3 বন্ধুর সঙ্গে আরো কি অন্য কেউ ছিল? না স্যার, কিন্তু স্যার এই কঙ্কালগুলো কি আমাদের বন্ধুরই স্যার? খুব শিগগিরই জানতে পারা যাবে। হ্যাঁ ডক্টর সারিকা, তোমাকে একবার জঙ্গলে আসতে হবে। অভিজিৎ, এদের সবার মৃত্যু খুব বেশি দিন আগে হয়নি, কিন্তু এই কঙ্কালটা অন্য কঙ্কালগুলোর থেকে একটু অন্য কাহিনী বলছে। হ্যাঁ, এটা একদম ঠিক ডক্টর সারিকা। এই কঙ্কালটা বাকি 3টে কঙ্কালের থেকে আলাদা। আর এই 3টে কঙ্কালের মাথার খুলি একদম মানুষের মতোই, কিন্তু এই কঙ্কালটার মাথার খুলি এত বড়। এটা সাধারণ মানুষের মতো লাগছে না। ডক্টর সারিকা, এদের মৃত্যুটা হলো কি করে? শ্রেয়া, এর ঘাড়ে আর বুকে দাঁত দিয়ে কামড়াবার দাগ রয়েছে, কিন্তু ফোরেন্সিকে টেস্ট করার পরই সঠিক তথ্য দেওয়া যাবে। খজ্জার ফার্মের থেকে পাওয়া ফাউন্ডেশনস অনুযায়ী আমি এই ব্লুপ্রিন্ট তৈরি করেছি। এটা অনেকটাই খুব বড় জায়গা, তাই না? হ্যাঁ স্যার, এটা দেখে মনে হয় না এটা কারোর বাড়ি বা অফিস হবে। দুটো সুইমিং পুলের প্ল্যানিং রয়েছে। দুটো সুইমিং পুল তো কোনো হোটেল বা রিসর্টেই থাকতে পারে, তাই না স্যার? একদম ঠিক বলেছেন আপনি। এটা দেখে মনে হচ্ছে এটা কোনো হোটেল বা রিসর্টই হবে, কারণ করিডোরের জায়গাও ছাড়া রয়েছে এখানে। আর এই দিকটা, এখানে আমরা সব থেকে বেশি লাশ পেয়েছি এই এরিয়াতে। এখানে কি হতে পারে? আমার মনে হচ্ছে এটা স্যার হোটেল বা রিসর্টের গার্ডেন হবে। কোনো হোটেল বা রিসর্ট? কোনো হোটেল বা রিসর্ট যেখানে লোকেরা থাকতে যায়, কিন্তু যেখান থেকে বেঁচে আর কেউ ফেরে না। ডক্টর সাদিকা, একটা ব্যাপার বুঝতে পারছি না। তুমি বলছো যে এরা মারা গেছে বেশি দিন হয়নি, তাহলে এদের শরীর থেকে চামড়ার মাংস গেল কোথায়? কিন্তু এই গর্তের মধ্যে আমরা চামড়ার কোনো অংশই তো পেলাম না। না অভিজিৎ, টুকরো আছে এখানে। এই দেখো, মাংসের টুকরো। আগে হ্যাঁ স্যার, আমি চিনি এদেরকে। এ হলো দলজিৎ আর ও হলো মায়াঙ্ক, দুজনেই ন্যাশনাল লেভেলের রানার্স। দুজনেই ন্যাশনাল লেভেলের রানার্স? কিন্তু কি হয়েছিল, নিখোঁজ হয়েছিল কিভাবে? স্যার 10 বছর আগে এই ধরুন এপ্রিল মাসে মুম্বাই একটা ইন্টারসিটি টুর্নামেন্ট হয়, এই দুজন তাতেই অংশ নিতে এসেছিল। টুর্নামেন্ট শেষ হয়ে যাবার পর আমরা উজ্জয়ন ফিরে যাই, কিন্তু এরা দুজন মাথেরানে ঘুরতে যেতে চেয়েছিল। তারপরে? স্যার এই দুজন রিকোয়েস্ট করেছিল যে ওরা 2-3 দিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু এদের কোনো খবর পাওয়া যায় না। এই মেয়েটাকে তো আপনি চেনেন, তাই না? হ্যাঁ স্যার, এটা রিয়া। ও পঞ্চগণে গিয়েছিল হাইব্রিড প্ল্যান্টের রিসার্চের জন্যে। মুম্বাইতে থাকার ওর কোনো প্ল্যান ছিল না, কিন্তু হয়তো সেদিন রাত্রে হাইওয়েতে জ্যাম ছিল, তাই বাধ্য হয়ে মুম্বাইতে থেকে গিয়েছিল। কাজ্জার ফার্মসে এখানে কি হতে পারে? পুরবি এই তিনজনই, 2 ছেলে আর একটা মেয়ে। মুম্বাই শহরে থাকতো না, বাইরে থাকতো, বাইরে। আর স্যার 3জনই কাজ্জার ফার্মে থেকেছিল। সেটাই তো, 3জনেই ওই কাজ্জার ফার্মসে ছিল। এই মাংসের রং একদম সাদা হয়ে গেছে। ডক্টর সাদিকা, এরকম সাদা তো কেমিক্যালের জন্য হয় না? হ্যাঁ, খুনি 4 জনের মাংস বের করার জন্য নিশ্চয়ই কোনো সলিউশন বা কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। স্যার আমরা কিন্তু এখানে কোনো কেমিক্যাল ট্রেসেস বা কেমিক্যাল ল্যাবের চিহ্ন পাইনি। এর মানে হলো অন্য কোথাও খুন করা হয়েছে, আর তারপর এদের এখানে এনে পুঁতে দিয়েছে।
এতদিন তো তোমরা মানুষের লাশ অথবা মানুষের কঙ্কাল নিয়ে এসেছো, কিন্তু এইবার তোমরা সব নজির ভেঙে দিয়েছো। কেন স্যার? এই কঙ্কালগুলো তো মানুষেরই। হ্যাঁ ঠিক, ওই 3টে কঙ্কাল মানুষের কঙ্কাল, কিন্তু এইটা 4 নম্বর কঙ্কালটা জানো কার? এটা কার স্যার? পেলিয়ান ম্যান। এলিয়ান ম্যান? তার মানে? দেখো, এই মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য অনেকগুলো স্টেজ পার করতে হয়েছিল, এটা তো সবাই জানো। এইটা এই পেলিয়ান ম্যান মানুষ হয়ে ওঠার ঠিক আগে স্টেজ। আরে বাপরে, এ তো দেখছি খুবই বিপজ্জনক। হ্যাঁ ফ্রেডি, এটা বিপজ্জনকও বটে আর খুব বেশি শক্তিশালীও বটে। এই 3 জন লোককে ওই পেলিয়ান ম্যানটা মেরে খেয়েছে, খুন করে খেয়েছে নিজের খিদে মেটানোর জন্যে। ও তো এই প্রাণীটা মাংসাশী, ম্যান ইটার্স। হ্যাঁ পুরবি, তাই তো এদের দাঁত আমাদের মতো হয় না, বেশ বড় আর তীক্ষ্ণ হয়। দেখাচ্ছি। এই দেখো, আর ঠিক এইভাবে ঢুকে যায়। স্যার, আমাদের তো মনে হচ্ছিল এটা কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। এরকম কোনো প্রাণী হতে পারে ভাবিনি কখনো। কিন্তু বেনেত, যদি এই 3টে ছেলেকে এই জীব মেরে থাকে, তাহলে এই জীবটাকে কে মেরেছে? কেননা ওর চামড়াও সেইভাবেই বের করা হয়েছিল যেভাবে এই 3 জনেরটা করা হয়েছিল। আমার মনে হচ্ছে এই পেলিয়ান ম্যানটাকে অন্য কেউ কন্ট্রোল করে। আপনি হয়তো ঠিকই বলছেন শালুকে স্যার, কারণ একে যদি অন্য কেউ কন্ট্রোল নাই করে থাকে, তাহলে ও এতক্ষণে শহরে ঢুকে হইচই ফেলে দিত। কেউ তো আছে যে ওকে খাবার জোগান দিচ্ছে। ওই এরিয়ার সব রিসোর্টগুলোকে একবার চেক করতে হবে। স্যার, এই রিসর্টটা আর কত দূরে? এই তো, এই সামনেই পড়বে, ওই দেখো। এই এলাকাতে এই 2টোই রিসর্ট আছে যাদের নকশাগুলো ঠিক ওই রিসর্টের মতো যেগুলো 2003-এ নষ্ট করা হয়েছিল। স্যার, ওই 3টে ছেলের আর ওই আদিমানবটার কঙ্কালও তো আমরা আশেপাশের এরিয়া থেকেই পেয়েছিলাম না? তাহলে রিসর্টে যাওয়াটা বিপজ্জনক হয়ে যাবে না? ফ্রেডি, বিপদ আছে বলে যাবে না নাকি? এই দেখো, 2টো রিসর্টেরই গোপন রাস্তা আছে। একটা রাস্তা এই স্টোর রুমের দিকে গেছে, আর 2 নম্বর রাস্তাটা রিসর্ট থেকে বাইরে বেরিয়ে গেছে। আর যে কোনো প্রাণী হোক না কেন যেটা এত আতঙ্ক ছড়িয়ে রেখেছে, তাকে এই রিসর্টেরই কোনো গোপন কোণায় রেখে লালন পালন করা হয়েছিল। হ্যাঁ স্যার, কেউ তো আছে যে নিজের ফায়দার জন্য এই জীবটার অপব্যবহার করছে আর রক্তের নদী বওয়াচ্ছে। এক্স্যাক্টলি। তবে সে যেই হোক না কেন, আজকের রাতটাই তার জীবনের শেষ রাত হবে। একটা কাজ করি, চলো, আমি আর সচিন এই সামনের রিসর্টে যাচ্ছি, আর ফ্রেডি তুমি আর নিখিল এখানে এই রিসর্টে স্যার, যাও। আমি বরং আপনার সাথেই থাকি। না না, নিখিলের সেফগার্ডের জন্য তোমায় ওর সাথেই যেতে হবে। যাওয়া যাক স্যার। চল, ভয় পাস না, আমি তো আছি। অদ্ভুত তো, আমরা তো ভেবেছিলাম ওই 3টে ছেলে মারা যাওয়ার পর থেকে আমাদের বিজনেস কিছুদিনের জন্য ডাউন হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি ভয় লাগছে না ট্রেকিং করতে? আপনি কোন দুর্ঘটনার কথা বলছেন? আমরা তো সেরকম কিছু শুনিনি। যাক, ভালো কথা যে আপনারা এ ব্যাপারে কিছু শোনেননি। ওই যে কথায় আছে না, ইগনোরেন্স ইজ ব্লেস। আচ্ছা, এটা বলুন যে আমাদের রুমে রাতে খাবারটা কখন অর্ডার করতে পারবো? রাত 11টা পর্যন্ত, তারপর রিসেপশনে কেউ থাকে না। ও আই সি, থ্যাংক ইউ। আসুন।
স্যার আমার এখানকার লোকজনের অভাব খুব একটা ঠিক ঠেকছে না। তুই কোনো চিন্তা করিস না নিখিল, দয়া স্যার আমাকে পাঠিয়েছে তোকে রক্ষা করার জন্য। আমি তোর গোফের চুলেও কাউকে হাত দিতে দেবো না, দেখে নিস। কিন্তু স্যার আমার তো গোঁফই নেই। তাহলে গোফ রাখা উচিত ছিল না? হ্যাঁ? এখন এটাও আমাকে তোকে শিখিয়ে দিতে হবে নাকি? আরে 11:30, চল। চলো চলো। এই দরজাটা তো করিডোরে যাওয়ার রাস্তা। নিচে যাই চলো। ও, মনে হচ্ছে এটাই সেই গোপন রাস্তা। হ্যাঁ স্যার, ওখানে তো আমরা কিছু পেলাম না স্যার। হতে পারে এই দরজাটাই আমাদের অপরাধী অবধি পৌঁছে দেবে। দেখছি দরজার মধ্যে জং ধরে রয়েছে পুরো। দেখে তো মনে হয় দরজা অনেক বছর ধরে খোলা হয়নি, কেউ হাতই লাগায়নি এটায়। এই দরজাটা আপনারা এখানে কি করছেন? আসলে ওই পিপাসা পেয়েছিল খুব, জলের খোঁজে চলে এসেছি। এখানে এখানে না, আমরা মানে রিসেপশনে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা আসলে ভুলে গেছি। আচ্ছা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? কোথাও না, এই দরজাটা সবসময় বন্ধই থাকে। এই রিসর্টে অনেক দরজা আছে যেটা সবসময় বন্ধই থাকে। এই রিসর্ট তো গোলক ধাঁধা দেখছি। আপনারা আপনাদের ঘরে যান, আমি জল নিয়ে আসছি। স্যার, যদি এই রিসর্টে কিছু নাই থাকে তাহলে নিশ্চয়ই সামনের রিসর্টটা কিছু আছে। একবার ফ্রেডিকে ফোন করে দেখা যাক। আরে বাপ রে, এখানে তো ঘুরঘুরটি অন্ধকার। না এখানে একটা বাল্ব আছে, আর না আছে একটা টিউবলাইট। মনে হচ্ছে ফ্রেডির মোবাইল নেটওয়ার্ক এরিয়ার বাইরে, কল লাগছে না। 1 মিনিট স্যার, আমি নিখিলকে ট্রাই করছি। এই যে এখানে একটা দরজা আছে। নট রিচেবল। এক কাজ করি, এসো ওখানে গিয়েই দেখি চলো। আরো একটা গোপন দরজা। হ্যাঁ স্যার। আমি না শুনেছি এইরকম বন্ধ অন্ধকার জায়গাতেই সাধারণত আত্মারা থাকে। এতটা রক্ত? রক্ত? তার মানে আত্মা? আরে স্যার, খুনি আত্মা নয়, মানুষ খেকো কেউ হবে। আর স্যার আমার মনে হচ্ছে ও এখানেই কোথাও একটা আছে, আর এখানকার লোক সেটা জানে। এই ছুরি, এই হাড়, এই রক্ত, স্যার স্যার আমার পুরো বিশ্বাস আছে ওই প্রাণীটা এখানেই আছে, এখানেই। কিন্তু সেই লোকটাকে যে এই নরখাদক প্রাণীটিকে পুষে রেখেছে, তার একটু ভয় করলো না যদি এই নরখাদকটা উল্টে তাকেই খেয়ে ফেলে? তাহলে এটা আবার কি স্যার? এই রিসর্টের প্ল্যান অনুযায়ী রিসর্ট থেকে বাইরে বেরোনোর এটাই গোপন রাস্তা। স্যার, দরজা তো খোলা রয়েছে। হ্যাঁ, দুটো বেড? দুটো খাটেই চেন আটকানো, ওই নরখাদকটাকে আটকে রাখে বোধহয়। একটা প্রাণী আর দুটো বেড, এটা আবার কি চক্কর? এটা আবার কিসের আওয়াজ রে? মনে হচ্ছে কোনো পশুর আওয়াজ। স্যার দুটো বেড রয়েছে, তার মানে দুটো প্রাণী নেই তো আবার? নিখিল, এখান থেকে সটকে পড়া যাক, বাকি ইনভেস্টিগেশন দয়া স্যারের সাথে এসেই করব। আরে স্যার, কিচ্ছু হবে না, আমি আছি না।
কেউ ওখানে? দাঁড়া। এই গেটও তো খোলা। তাহলে নিখিল আর ফ্রেডি এদিকেই গেছে। হ্যাঁ। নিখিল, স্যার এই দেখুন, হাড় আর এই রক্ত। ও নো। এটা কি? তার মানে দুটো নরখাদক জীব। কিন্তু স্যার একজন তো মরে গেছিল। শচীন, নিখিল আর ফ্রেডির জীবনের ঝুঁকি আছে। কুইক। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, পালাবার চেষ্টা করবি না, গুলি চালিয়ে দেবো। দাঁড়া। ভালোই করেছেন স্যার, আপনি কি মেরে ফেলে দিয়েছেন? না ফ্রেডি, শুধু ডার্ট মেরে অজ্ঞান করেছি একে। জোর বেঁচে গেলাম স্যার, আপনারা এসে গেছিলেন, তা না হলে আজই আমার স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যেত। সরে যাও তোমরা, সরে যাও বলছি। স্যার মনে হচ্ছে এই প্রাণীটার মালিক সামনে এসেই পড়েছে। এই মুহূর্তের অপেক্ষায় তো ছিলাম আমরা। সরে যাও ওখান থেকে, নইলে গুলি করে দেবো কিন্তু। আরে স্যার, এ তো দেখছি দীপিকা। সরে যাও, বন্দুক নিচে নামাও। চলে যাও এখান থেকে। বন্দুক সরাও, ওটাকে নিচে রাখো। বলছি চলে যাও এখান থেকে, নইলে গুলি করে দেবো কিন্তু। দীপিকা, বন্দুক নামিয়ে ফেলো। বলছি না, যাও এখান থেকে। শচীন, আমার বাবা একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, মানব বৈজ্ঞানিক। বহু বছর আগে উনি একজন তাঁবুতে গিয়েছিলেন যা অনেকে চেনেই না। সেখান থেকে উনি এমন দুটো জীব নিয়ে এসেছিলেন যারা না মানুষ না পশু। ওদের দেখে মনে হতো যেন ওরা মানুষের থেকে একটা স্টেজ পিছনে আছে। এক মিনিট। তোমার বাবা ওই লোকগুলোকে এখানে ইন্ডিয়াতে কি করে নিয়ে আসলো? এটা তো বেআইনি, তাই না? হ্যাঁ, স্মাগলিং করে, বলতে পারেন বেআইনিভাবে। সময় যাওয়ার সাথে সাথে ওদের সাথে আমি অনেক বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি একদম জানতাম না যে ওরা বড় হওয়ার সাথে সাথে ওরা মানুষ খেকো হয়ে যাবে, ম্যান ইটার্স। আর তার জন্যই তুমি ওদের মানুষের মাংস খাওয়ার খিদে মেটানোর জন্য রিসর্টে যত লোকই আসতো তাদের শিকার করতে শুরু করে দিলে। তাহলে আমি কি করতাম? আমি ভয় পেতাম যদি ওরা একদিন খাবার না পায় তাহলে তাহলে হয়তো ওরা আমাকেই একদিন খেয়ে ফেলবে। যদি তুমি এতই ভালোবাসতে এই দুজনকে, তাহলে তুমি একজনকে মেরে ফেললে কেন? কারণ ও একদিন হোটেল থেকে পালিয়ে যায় আর ওই তিনটে ছেলেকে মেরে ফেললো। আর যখন এই ধরনের প্রাণী তাদের মালিকের কথার অবাধ্য হয় তখন তাদের মেরে ফেলা উচিত। স্যার, আমি কি শেষবার একবার ওর সাথে দেখা করতে পারি প্লিজ? ও কোথায়, কেমন আছে ও? ওকে আমরা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। ওখানেই ঠিক হবে যে ওরা ওর সঙ্গে কি করবে। কিন্তু তুমি খুব বড় অপরাধ করেছো। জানি না কতগুলো নিরীহ প্রাণ গেছে তোমার জন্য। তোমার সঙ্গে কি করা হবে সেটা আদালত ঠিক করবে, অ্যাসাইলাম নাকি জেল। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.